এখন আমরা আলোচনা করব 11 নং কোশ্চেন নিয়ে। 11 নং কোশ্চেন ছিল হচ্ছে আমাদের দ্রবণে আয়ন শনাক্তকরণ, এই টপিকের উপরে। তোমরা যারা 1 থেকে 10 নং কোশ্চেনের অ্যান্সার দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নাও। 11 নং কোশ্চেনটি আমি এখন পড়ছি, তা হচ্ছে সোডিয়াম আয়ন নিশ্চিতকরণে বিকারকের নাম কি, অথবা সোডিয়াম আয়ন নিশ্চিতকরণের পরীক্ষা যেটা, সেখানে আমরা কি ইউজ করি। এটা সোডিয়াম আয়ন শনাক্তকরণে ইউজ করা হয় হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত হচ্ছে K2H2SB2O7। এই টাইপের সংকেতগুলোও যে কোনো ভর্তি পরীক্ষাতে চলে আসতে পারে। এবং দ্রবণে কোন আয়ন রয়েছে সেই আয়ন শনাক্তকরণের এই টপিকটি মেডিকেল, তারপরে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা দুই ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ। মেডিকেলে আসতে পারে এরকম যে আরেকটি প্রশ্নের টাইপ হচ্ছে এরকম, যে মনে করো দ্রবণে সোডিয়াম আয়ন পরীক্ষাকরণে যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয় সেই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত নিচের কোনটি, তখন অপশনে এটি সঠিক উত্তর দেখাতে হবে। এখন এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে নেসলার দ্রবণ বা নেসলার বিকারক কি। নেসলার বিকারকের মাধ্যমে হচ্ছে আমরা অ্যামোনিয়াম মূলকের পরীক্ষার মাধ্যমে অ্যামোনিয়াম শনাক্ত করতে পারি NH4+। এখন এই নেসলার বিকারক কিভাবে তৈরি হয়, তা তৈরি হচ্ছে K2HgI4 এর সাথে যদি আমরা মনে করো একটি ক্ষারীয় দ্রবণ, যে মনে করো হতে পারে কি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড একত্রে করে যদি এর সঙ্গে মিলাই তাহলে তৈরি হবে কি নেসলার দ্রবণ। এবং এর সাহায্যে আমরা অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণ করতে পারি। এই টপিকটির মধ্যে যতগুলো শনাক্তকরণ রয়েছে, যেমন আয়রন 2+, আয়রন 3+, তারপরে ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে অ্যালুমিনিয়াম, কপার, ক্লোরিন বা ক্লোরাইড, কার্বনেট, এগুলিতে আমরা কোন কোন বিকারক ইউজ করব ভিতরে পড়া দরকার নেই যে প্রসেসটা কীরকম, জাস্ট নামগুলো এবং তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করব এগুলোই পারতে হবে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। আমরা এরপরে 12 নং কোশ্চেনে আলোচনা করব। 12 নং কোশ্চেন ছিল হচ্ছে নিচের কোনটি ক্রোমাটোগ্রাফি শ্রেণীবিভাগ নয়। এখানে 4টি অপশন ছিল: অধিশোষণ, বন্টন, আয়ন বিনিময়, পরিবেপন। উত্তর কিন্তু এখানে ব্ল্যাঙ্ক, কারণ এই 4টি হচ্ছে ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ। ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমা অর্থ হচ্ছে বর্ণ এবং গ্রাফ কি চিত্রণ, অর্থাৎ বর্ণ চিত্রণ। বিজ্ঞানী সোয়েট প্রথম এটি আবিষ্কার করেন। এর মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন যৌগ বা বিভিন্ন মৌল যে রয়েছে এটি আমরা পৃথকীকরণ করতে পারি, বিশোধন, যৌগের শনাক্তকরণ, পরিমাণ নির্ধারণ, এই সকল কিছু করতে পারি। ক্রোমাটোগ্রাফির এই কাজগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষাতে চলে আসতে পারে। এরপর হচ্ছে দেখবে যে বই লেখা আছে যে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে অধিশোষণ কোনটির বেশি ঘটবে। একটি যেমন দেখা আছে কি COOH, তারপরে OH, তারপরে NH2, এভাবে করে এই লাইনটি মনে রাখবে বা মুখস্থ করে ফেলবে। এটা কিসের উপর ভিত্তি করে হয়? পোলারিত হওয়ার গঠনের উপর ভিত্তি করে। যার পোলারন বেশি হয় তার অ্যাডজর্পশন অর্থাৎ অধিশোষণ জিনিসটা বেশি হবে। দেখো লেখা আছে এখানে কোন উপাদান অধিশোষকে কতটা অধিশোষিত হবে তা নির্ভর করে ওই উপাদানের গঠন ও পোলারায়নের উপর। উপাদানটি যত বেশি পোলারায়িত হবে অধিশোষকের মধ্যে ততই অধিক হারে অধিশোষিত হবে। গেল, এগুলোই জানতে হবে এখান থেকে। আর জানতে হবে হচ্ছে এর শ্রেণী বিভাগটা। শ্রেণী বিভাগ আমরা দুইভাবে করবো। এটার একটি হচ্ছে তোমার ভৌত ধর্ম ও পৃথকীকরণ পদ্ধতির মূলনীতির উপর ভিত্তি করে, যেটা 4 প্রকার। কি কি? অধিশোষণ, আয়ন বিনিময়, বন্টন বা বিভাজন এবং পরিবেপন। আরেকটি রয়েছে তা হচ্ছে সচল দশায় প্রকৃতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে দুই ভাগে ভাগ করা যায়। এই অ্যান্সারগুলো কিন্তু আমি সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই থেকে বলছি। অন্য বইতে এত ডিটেলস এই ক্রোমাটোগ্রাফিটা মনে দেওয়া নেই, এজন্য এই কোশ্চেনটি বা এই টপিকটি সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইটি থেকেই পড়া উচিত। তো যা বলছিলাম যে মনে করো কি কি আছে, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। এই অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বা অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফির মধ্যে দুটি ভাগ রয়েছে। তা কি কি? তা হচ্ছে এখানে আছে
হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। আমরা এটা মনে রাখবো হচ্ছে পয়কার পাক ও পাকের মাধ্যমে। আমরা চিন্তা করি যে পাক বাহিনী অর্থাৎ পাক সেনাবাহিনী যখন বাংলাদেশের উপরে কি করছিল, অধিক শোষণ করেছিল। তো আমরা এটা এভাবে মনে রাখতে পারবো যে অধিক শোষণ মানে অধিক পরিমাণ শোষণ করা হয়েছিল পাক। তাহলে পাতে হচ্ছে কি পাতলা স্তর, হতে হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। মানে এভাবে করে আমরা এটা জিনিসটা মনে রাখবো। এরপর হচ্ছে কি বন্টন বা বিভাজন। এখন যে কোনো কিছু আমরা মনে করো বন্টন করবো অথবা বিভাজন করব। তো কাউকে মনে করো আমরা একটা গ্যাস দিলাম, গ্যাস গ্যাস জিনিসটা কিন্তু সব জায়গাতেই প্রায় বিভাজন হয়ে যায় বা বিভাজিত হয়ে যায়। তারপর হচ্ছে কি আরেকটা পেপার ক্রোমাটোগ্রাফি, যেটা কি তোমার বন্টন বা বিভাজনের মধ্যে পড়ে। মনে করো তুমি একটা পেপার পানিতে চুবালে এক কোনা বা একটা পেপার না, তোমার একটা কাগজ মনে করো তোমার, এই কাগজটাকে মনে করো তুমি একটা পানিতে এই কোনাটাকে চুবালে, তাহলে কি পানিটা পুরা কাগজের মধ্যে চলে যাবে না? তো এটাই হচ্ছে আমাদের সেই কি বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির পেপার ভার্সন। আশা করি এই উদাহরণের মাধ্যমে তোমার এটা মনে রাখবে বা মনে থাকবে যে একটা পানিতেই তুমি এক কোনা ভেজালে পেপারের, তাহলে কিন্তু পুরো পেপারটাই ভেজে গেল পানির মাধ্যমে। এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফির একটি মূলনীতির সেগমেন্ট। তারপর আছে কি আয়ন বিনিময়। আমরা জানি কি ক্যাটায়ন এবং অ্যানায়ন, আয়নের মাধ্যমে কি হয় বিনিময় ঘটে। তো এটা মনে রাখা খুবই সহজ। এবং লাস্টের হচ্ছে পরিবেপন, এটা হচ্ছে কি জেল পরিবেপন ক্রোমাটোগ্রাফি। জপ মনে রাখবো কি জপ জপ, জতে হচ্ছে জেল, পথে হচ্ছে পরিবেপন। এরপর দেখো কি আছে সচল দশের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি আর একটি হচ্ছে তরল ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে রয়েছে গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি আর রয়েছে গ্যাস কঠিন ক্রোমাটোগ্রাফি। আর তরল ক্রোমাটোগ্রাফিতে রয়েছে হচ্ছে তরল তরল ক্রোমাটোগ্রাফি এবং তরল কঠিন ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি থেকে আপাতত এটুক জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল এডমিশন টেস্টের ক্ষেত্রে। কারণ মেডিকেল এডমিশন টেস্টে এত ডিপ কোনো কোশ্চেন করে না। বিগত 5 বছরের কোশ্চেন তুমি যদি নিচে দেখো তাহলে তা বুঝতে পারবে। এরপর আমরা 13 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 13 নং কোশ্চেন ছিল হচ্ছে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা অসমান, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান নয় কিন্তু ভর সংখ্যা সমান, তাদেরকে কি বলে? এই যে টপিকটি আইসোটোপ, আইসোবার, আইসোমার, এই টপিকটি আমি এখানে আলোচনা করব না। কারণ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলেই একটি পূর্ণাঙ্গ 5 থেকে 6 মিনিটের ডিটেলস সহ আলোচনা করা হয়েছে এই টপিকের। তোমরা দয়া করে ওই ভিডিওটি দেখে ফেলো, তাহলে আর কোনো ভুল হবে না। আমরা এরপর পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 14 নং কোশ্চেনটি ছিল হচ্ছে এমআরআই প্রাপ্তির লক্ষ্যে কত টেসলা মাত্রার চৌম্বক ক্ষেত্র প্রয়োজন হয়? এই কোশ্চেনটি আমি করেছিলাম হচ্ছে সুভাষচন্দ্র পাল স্যারের বই থেকে। ওনার বইতে লেখা ছিল হচ্ছে অ্যান্সার 0.5 থেকে 1.5 টেসলা মাত্রার চৌম্বক ক্ষেত্রের প্রয়োজন ঘটে। আমি আবার আরেকটি বইতেও দেখেছিলাম যে 0.5 থেকে 3 টেসলাও লেখা। তো এখন যিনি প্রশ্নকর্তা তিনি কোন বই থেকে কোশ্চেন করবেন বা কোন বই থেকে কোশ্চেন করেছেন তা কিন্তু আমিও জানি না, তুমিও জানো না। তাহলে এখন এই দুটাই আপাতত মনে রাখা উচিত। পরীক্ষার হলে ভাগ্য যেটা সহায় হয় ওটাই হবে আর কি। তো 0.5 থেকে 1.5 টেসলা আর কি আমি সঠিক অ্যান্সার নিয়েছি, কারণ হচ্ছে আমি কোশ্চেন করেছিলাম হচ্ছে এই স্যারের বই থেকে, যে স্যারের বইতে 0.5 থেকে 1.5 টেসলা লেখা ছিল। এই এমআরআই থেকে আমাদের আরো কিছু জানতে হবে যে এমআরআই এর ফুল মিনিং কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা কিন্তু একটি মেডিকেল পরীক্ষার বিগত বছরের প্রশ্ন যে এমআরআই এর ফুল মিনিং কি। দেখো কোশ্চেন কিন্তু খুব সহজ। এমআরআই এটা একটা টপিকের নাম, কিন্তু তাও কিন্তু মেডিকেলের মতো একটা ভর্তি পরীক্ষাতে এই কোশ্চেনটি করা যে এমআরআই এর ফুল মিনিং কি অথবা ফুল নামটা কি। এছাড়াও আরেকটি কোশ্চেন এসেছিল, তা কি জানো? তা হচ্ছে এই এমআরআই এর বাংলা মিনিং কি? এটার বাংলা মিনিং হচ্ছে চৌম্বকীয় অনুরণন প্রতিবিম্ব, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, অর্থাৎ চৌম্বকীয় অনুরণন প্রতিবিম্ব। আর একটা হতে পারে যে প্রতিচ্ছবি তৈরি করা। এটিও একটি মেডিকেলের ভর্তি পরীক্ষা কোশ্চেন যে এমআরআই এর বাংলা মিনিং কি। তো
তো এখান থেকে আরেকটি কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, ওইটি আসতেও পারে ভর্তি পরীক্ষাতে, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ এমআরআই কিন্তু অনেক ভাস্ট একটা জিনিস, এটা এত বড় দেখা লাগবে না, জাস্ট খালি মূলনীতিটা পড়বা আর হচ্ছে মনে করো তোমরা এখন যেটা বলছি এটা একটু দেখে নিও। মানব দেহে কেন এই এমআরআইটা কাজ করবে, কি আছে মানব দেহের সেই সেলে বা কোষের মধ্যে? মানব দেহের সেলে 4টি মৌলের রয়েছে হচ্ছে নিউক্লিয়াস। সেই 4টি মৌল কি কি? তা হচ্ছে হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন এবং ফসফরাস। এই 4টি মৌলের নিউক্লিয়াস থাকার কারণে মানবদেহ এমআরআই পরীক্ষায় ব্যবহার করা হয়। এতটুকু জানা খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে আর বেশি কিছু জানার কোনো দরকার নেই, আশা করি এতটুকু মনে রাখতে পারলেই মোটামুটি চলবে। এগুলো কিন্তু সব সুপারফিশিয়াল পড়া, তোমাদের যাদের সুপারফিশিয়াল পড়া 3-4 বার করে শেষ হয়ে যাবে, তারপর তোমরা ডিপের দিকে ঢুকবে। কারণ তোমরা যদি বিগত বছরের মেডিকেলের প্রশ্ন দেখো, দেখবে যে সুপারফিশিয়াল প্রশ্ন সব চলে আসে। যেমন দেখো এমআরআই এর ফুল মিনিং কি, এটা কিন্তু কোনো ডিপ কোশ্চেন না, এটা হচ্ছে সুপারফিশিয়ালের সুপারফিশিয়াল কোশ্চেন। আশা করি তোমাদেরকে আমি বুঝতে পারছি যে কিভাবে করে সামনের দিকে এগোতে হবে। এরপর আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখন আমরা 15 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। 15 নং কোশ্চেনটি খুবই সহজ, এটা আমরা ক্লাস 8, 9, 10 থেকেই শিখে আসছি, তবুও এই কোশ্চেনটি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে কি, ইলেকট্রন আবিষ্কার করেন কে? এভাবে আবিষ্কারকের নামগুলো মাঝে মধ্যে চলে আসতে পারে। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে তোমার টপিকটি রয়েছে রসায়ন বা বলতে গেলে পদার্থবিজ্ঞানেও, তো একই টাইপের টপিক কিন্তু 2 জায়গাতে রয়েছে। তো তোমরা যে কোনো একটি বই থেকেই ভালো করে পড়বে। তো এখন ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন এগুলো কে আবিষ্কার করেন তা আমরা একটি নেমোনিক্সের মাধ্যমে মনে রাখবো। সেই নেমোনিক্সটা হচ্ছে, মনে করো, ইট নিচে পড়ে। এই রস্যইটা হচ্ছে ইলেকট্রন, টতে হচ্ছে বিজ্ঞানী জে থমসন। এই যে মনে রাখতে হবে না, তুমি এখানে মনে রাখবে থমসন, তাহলে চলবে। ইলেকট্রন কে আবিষ্কার করেন? থমসন। নিতে হচ্ছে নিউট্রন, চেতে হচ্ছে চ্যাডউইক। অর্থাৎ নিউট্রন আবিষ্কার করে কে? বিজ্ঞানী চ্যাডউইক। পতে হচ্ছে প্রোটন, রতে হচ্ছে রাদারফোর্ড। অর্থাৎ ইট নিচে পড়ে। ইলেকট্রন আবিষ্কার করেন থমসন, নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক এবং প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। এখন এই টপিক থেকে আমাদের আরো কিছু জানতে হবে। জানতে হবে যে এই ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রন এর ভর কত, এটা। এরপর হচ্ছে জানতে হবে যে ইলেকট্রনের চার্জের মান কত, প্রোটনের চার্জের মান কত, এগুলো এইসব দেখবো যে একটি বক্স আকারে দেওয়া আছে এই হাজারিন আকসারের বইয়ে, ওটা পড়ে ফেলবে। এরপর আছে ইলেকট্রনের ভর নির্ণয়, ইলেকট্রনের চার্জ নির্ণয়। সম্পূর্ণ ভিতরে পড়ার দরকার নেই কোনো, জাস্ট পড়তে হবে প্রথম লাইনগুলো। যেমন ইলেকট্রনের ভর নির্ণয়, ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে এই ইলেকট্রনের ভর নির্ণয় করা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কিসের সাহায্যে ইলেকট্রনের ভর নির্ণয় করা হয়? সে সাহায্যে ক্যাথোড রশ্মির সাহায্যে। এবং আছে ইলেকট্রনের চার্জ নির্ণয়। ইলেকট্রনের যে চার্জ নির্ণয়, এটি আবিষ্কারককে বিজ্ঞানী রবার্ট মিলিকন এটি আবিষ্কার করেন। কিসের সাহায্যে? তৈল বিন্দু পরীক্ষার সাহায্যে। ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভর নির্ণয়, ইলেকট্রনের ভর নির্ণয় হয় হচ্ছে আমাদের ক্যাথোড রশ্মির সাহায্যে, এবং ইলেকট্রনের চার্জ নির্ণয় করা হয় হচ্ছে আমাদের কে করেন? রবার্ট মিলিকন। কিসের সাহায্যে? তৈল বিন্দু পরীক্ষার সাহায্যে। আপাতত এই টপিক থেকে এতটুকু জানতেই এনাফ। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আলোচনা করব। 16 নং কোশ্চেন ছিল হচ্ছে ডি উপশক্তি স্তরে অরবিটাল কতটি? এই কোশ্চেনের অ্যান্সার বলার আগে আমরা আগে এটার থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে তা একটু আলোচনা করি। যেমন মনে করো যে এটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার একটি টপিক, যে এখন এখান থেকে আসতে পারে যে কোয়ান্টাম সংখ্যার অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? তোমরা জানো যে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা রয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা
চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে ঘূর্ণন অথবা স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এন, এল, এম এবং এস। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা হচ্ছে আকৃতি জানতে পারি, যে প্রধান শক্তি স্তরের আকার জানতে পারি, আকার আর কি। তারপর হচ্ছে তোমার এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হচ্ছে আমরা উপশক্তি স্তরের আকৃতি জানতে পারি। তো এখন এখান থেকে একটু মনে রাখবে এইভাবে যে এস, পি, ডি, এফ। এস হলে 1, পি হলে 3, ডি হলে 5, এফ হলে 7। তাহলে ডি এর ক্ষেত্রে অরবিটাল কত পাবো আমরা? 5টি অরবিটাল। সে ছিল তোমার কোশ্চেন যে ডি উপশক্তি স্তরে অরবিটাল কতটি, তাহলে অ্যান্সার হবে কি 5। তাহলে এখান থেকে মনে করো আবার যদি আমরা কোনো সময় এন এর মান দিয়ে দিই, তখন আমরা কিভাবে বের করবো যে কতটি অরবিটাল রয়েছে। এখানে একটি সূত্র রয়েছে, তা হচ্ছে কি এন স্কোয়ার। এটি হচ্ছে একটি অরবিটাল সংখ্যা কত হবে প্রধান শক্তি স্তরের তা বের করার সূত্র। যদি এন এর মান হয় 1, তাহলে অরবিটালের সংখ্যা কত? 1 স্কোয়ার অর্থাৎ 1। যদি এন এর মান হয় 2, তাহলে অরবিটালের সংখ্যা কত? 2 স্কোয়ার অর্থাৎ 4। এখন একটি এই যে উপশক্তি স্তর বললাম, যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1। এই সূত্রের মাধ্যমে করা যায়। এই কোয়ান্টাম সংখ্যা থেকে বা এই টপিক থেকে এরকম ছোট ছোট কিছু অঙ্ক দিতে পারে যে এন এর মান এত হলে, তারপর এন এর মান এত হলে অরবিটাল সংখ্যা কত, বা এন এর মান এত হলে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে সেখানের মধ্যে। এরকম ছোট ছোট যেই ইয়াগুলো আছে সূত্রগুলো 2 × 12 + 1, এগুলোর মাধ্যমে খুব ছোট ছোট অঙ্ক আসতে পারে, যেগুলো তোমরা করে নিবে। আমরা এরপর 17 নং কোশ্চেন আলোচনা করব। 17 নং কোশ্চেন ছিল হচ্ছে নিচের কোনটি বোর পরমাণু মডেলের প্রস্তাবনার অন্তর্ভুক্ত নয়। কোশ্চেনটি খুবই সহজ, কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল তারা বুঝতে পেরেছে যে এই সহজ কোশ্চেনটি ভর্তি পরীক্ষাতে বা পরীক্ষার হলে গেলে কঠিন হয়ে যায়, কারণ তার অপশনগুলি। ওই অপশনগুলির কারণেই মূলত এই কোশ্চেনটির অ্যান্সার কেউই সঠিক দেখাতে পারেনি। তো এখন 3টি প্রস্তাবনা করেছেন বিজ্ঞানী নিলস বোর, তার সেই বোর পরমাণু মডেলে প্রথমটি 1 নম্বরটি ছিল হচ্ছে গিয়ে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এটি মনে করো একটি নিউক্লিয়াস, এটি হচ্ছে বিভিন্ন কক্ষপথ এবং এটি হচ্ছে একটি ইলেকট্রন। ইলেকট্রন যখন একটি নির্দিষ্ট কক্ষপথে থাকবে, তখন সে কোনো শক্তির শোষণ বা শক্তির কোনো বিকিরণ করবে না, তখন সে নির্দিষ্ট একটি কক্ষেই চলতে থাকবে। এটি হচ্ছে একটি স্থির, এবং যখন সে এই কক্ষপথে থাকবে এবং কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, তখন সে স্বাভাবিকভাবেই এটির মধ্যে অবস্থান করবে। এ কারণেই তখন এই অরবিট বা শক্তি স্তরকে বলা হয় হচ্ছে তোমার স্থির কক্ষপথ। এটি হচ্ছে তার প্রথম প্রস্তাবনা ছিল। 2 নং প্রস্তাবনা ছিল হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। এই কৌণিক ভরবেগের ধারণা তোমার সম্পূর্ণ না জানলেও চলবে, কিন্তু তোমার এখান থেকে যে সূত্র রয়েছে mv/r = nh/2π। এখানে m বলতে কি বোঝায়, v বলতে কি বোঝায়, r বলতে কি বোঝায়, n কি, h কি, এগুলি জানা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল যে তোমার এই সূত্রটা দিয়েই যে mvr = nh/2π। এখানে নিচের কোনটি সঠিক নয়? m এর নাম কি, v এর নাম কি, r এর নাম কি, h এর নাম কি, এগুলো দিয়ে একটি অপশন তৈরি করা হয়েছিল। আশা করি তোমরা এখন থেকে এটা পারবে। তারপরে 3 নংটা ছিল হচ্ছে তোমার শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। যখন ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে থাকে, তখন সে কোনো শক্তির বিকিরণ বা শোষণ করে না, কিন্তু যখনই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরের দিকে ধাবিত হয়, তখনই শক্তির শোষণ ঘটে, এবং যখন উচ্চ থেকে নিচের দিকে নামে, তখন শক্তি সে ছেড়ে দেয় তা বিকিরণ করে। এটি হচ্ছে একটি সূত্র সাহায্যে মনে রাখি, ডেইলি = E2 - E1 = h নিউ। এটা দেখো, এটা কিন্তু যে কোনো বই দেওয়া আছে, ডেইলি = E2 - E1 = h নিউ। এতটুকু জানা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ এই বোর পরমাণু মডেল থেকে। এছাড়াও মনে করো তোমার বোর পরমাণু মডেলে রয়েছে হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্যতে দেখো লেখা আছে বর্ণালীর সংখ্যা। বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর, যেগুলোকে মনে করো 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন বা আয়ন রেখা বর্ণের সুষ্ঠু ব্যাখ্যা করতে সক্ষম হয়। এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন মৌলের ক্ষেত্রে বা কোন পরমাণুর ক্ষেত্রে এটি
বা নিলস বোরের এই মডেলটি সাফল্য রয়েছে। এছাড়াও দেখো এখানে একটি ট্রিক্স রয়েছে। দেখো হাইড্রোজেন, এখানে ইলেকট্রন কয়টি? একটি। এখন দেখো হিলিয়াম আয়ন, যদি আমরা হিলিয়াম আয়ন লিখি তাহলে কিন্তু হিলিয়ামের কিন্তু তখন আর দুইটি ইলেকট্রন থাকে না, কারণ সে তখন একটি ইলেকট্রন প্রদান করে ফেলে, আয়ন আয়নে রূপান্তরিত ঘটে। তাই তখন এই হিলিয়ামের ইলেকট্রন থাকে কয়টি? একটি। তখন কিন্তু এই হিলিয়াম আয়ন এই বোর পরমাণু মডেলের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এছাড়াও রয়েছে যেমন দেখো লিথিয়াম 2+। যদি আমরা নর্মাল লিথিয়াম চিন্তা করি তখন লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3, কিন্তু যখন লিথিয়াম দুইটি ইলেকট্রন ছেড়ে 2+ আয়নে রূপ নিল তখন কিন্তু লিথিয়ামের ইলেকট্রন কয়টি থাকে? একটি। এই জন্য তখন সেটিও নিলস বোরের সেই পরমাণু মডেলের হাইড্রোজেনের সঙ্গে সম্পর্কিত হয়ে যায়। এছাড়াও বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তো ভর্তি পরীক্ষাতে এখানে একটি ট্রিক্স খাটায় স্যাররা, যে মনে করো মানুষজন তো জানে যে খালি হাইড্রোজেনই মনে হয় যে খালি এরকম হবে, নিলস বোরের পরমাণু মডেলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু না, তা নয়। এরকম যারা আছে যেমন করো হিলিয়াম আয়ন বা লিথিয়াম 2+, এরাও কিন্তু এই এক ইলেকট্রন বিশিষ্ট হয়ে এই নিলস বোরের মডেলের অন্তর্ভুক্ত হয়ে যেতে সক্ষম। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয় এই নিলস বোরের এই মডেলের মাধ্যমে। একে বোর ব্যাসার্ধ বলা হয়। এই বোর ব্যাসার্ধের মানটা তোমার জানতে হবে। এছাড়া এই টপিক থেকে তেমন কিছু আর জানার নেই। ও আরেকটি জিনিস, যে মনে করো তোমার এই যে এইচ এর মানটি তোমাদের জানতে হবে, কারণ এই এইচ এর মানটি ভর্তি পরীক্ষাতে প্রায় চলে আসে। এরপর আমরা 18 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। এরপর আমরা 18 নং কোশ্চেনটি একটু দেখব। 18 নং কোশ্চেন ছিল হচ্ছে পাতন সমান কি? তো পাতন জিনিসটা কি? পাতন হচ্ছে তোমার তরলের বাষ্পীভবন প্লাস বাষ্পের ঘনীভবন। আমরা যদি কোনো তরলকে হিট দিয়ে বাষ্পে পরিণত করি এবং পরবর্তীতে সেই বাষ্পটাকে আমরা শীতল করে ঘনীভূত করি, তাহলে যা হবে তাই হচ্ছে পাতন। অর্থাৎ তরলের বাষ্পীভবন দেন বাষ্পের ঘনীভবন, ভাইস ভার্সা জিনিসটা আর কি। মনে করো একটা এদিক দিকে দিয়ে গেল, আবার পরবর্তীতে তার আগের রূপ তরলে নিয়ে আসলাম। যখন স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকবে তখনই আমরা এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে তা করতে পারবো। কিন্তু যদি লেস দেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক হয় তখন কিন্তু আমরা এই পাতনের মাধ্যমে করতে পারবো না, তখন আমাদেরকে যেতে হবে আংশিক পাতনে। দেখো বইতে লেখা আছে যে আংশিক পাতন কোনো মিশ্র তরল পদার্থের উপাদান সমূহের স্ফুটনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে তখন আমরা পাতনের মাধ্যমে জিনিসটা পৃথক করব। কিন্তু উপাদান সমূহের স্ফুটনাঙ্কের ব্যবধান যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয় তখন আমরা অংশ কলাম ব্যবহার করব, যা হচ্ছে তোমার আংশিক পাতনের অন্তর্ভুক্ত। এখন এই পাতন, আংশিক পাতন, তারপরে হচ্ছে তোমার বাষ্প পাতন, তারপর ঊর্ধ্বপাতন, দ্রাবক নিষ্কাশন, এগুলোর জাস্ট প্রয়োগ তোমাদের শিখতে হবে। প্রয়োগগুলো সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে খুব ভালো মতো দেওয়া আছে, তোমরা সেই বই থেকেই এই প্রয়োগটা শিখবে। আমরা এরপর পরবর্তী কোশ্চেনে আলোচনা করব। এই 19 নং কোশ্চেন ছিল কি? 19 নং কোশ্চেন ছিল হচ্ছে দ্রাব্যতা নিচের কোনটির উপর নির্ভর করে না। এখন এই দ্রাব্যতা জিনিসটি আসলে কি তা একটু দেখে নেই। মনে করো এটা হচ্ছে একটি দ্রাবক, এটির পরিমাণ কত? 100 গ্রাম। তো এখানে আমি একটি দ্রব যোগ করব। দ্রাবকে আমি কি যোগ করব? দ্রাবকে আমি যোগ করব হচ্ছে দ্রব। তাহলে সেই যে আমি দ্রবটা যোগ করলাম, সেই দ্রবটা কতটুকু পরিমাণ বা কতটুকু ভর পরিমাণ যোগ করলে এই দ্রবণটা, মনে করো যে তোমার দ্রব্য এবং দ্রাবক মিলে যে দ্রবণ তৈরি হয়, সেই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ পরিণত হবে। তাই হচ্ছে আমাদের এই যে আমরা ভরটা যোগ করব, এটি হচ্ছে মনে করো তোমার সেই দ্রব। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি ফিক্সড তাপমাত্রা হতে হবে। যত গ্রাম দ্রব আমরা যোগ করব
যত গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে, দ্রাবকটার পরিমাণ ধরবো আমরা 100 গ্রাম, যত গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে, যেহেতু এটা দ্রবীভূত হয় কি উৎপন্ন করবে, দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ, দ্রবণ উৎপন্ন করবে, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে, সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে। আমরা একটা এক্সাম্পল দেই, মনে করো যে যদি বলা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাদ্য লবণের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় হচ্ছে যদি আমরা 100 গ্রাম দ্রাবক নেই তাহলে সেই 100 গ্রাম দ্রাবকে আমরা সোডিয়াম ক্লোরাইড যোগ করবো, অর্থাৎ তোমার 36 গ্রাম খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড যোগ করব, তাহলেই সেই দ্রবণটি কি হবে, সম্পৃক্ত দ্রবণ হবে। এবং এর জন্য তোমার এই 36 গ্রামটাকে বলা হয় তোমার সেই দ্রবের দ্রাব্যতা। এখন এই দ্রাব্যটাকে প্রকাশ করা যায় তোমার S = m ডিভাইডেড বাই m ইন্টু 100 এই সূত্র দিয়ে। এই উপরের ছোট হাতের mটি হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রবের ভর, নিচেরটি হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, আর এটি হচ্ছে ইন্টু 100। এই সূত্র ব্যবহার করে ছোট একটি অঙ্ক আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তার একটি উদাহরণ আমি দিচ্ছি, মনে করো দেখো 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা 40, এ তাপমাত্রায় 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম এ লবণের প্রয়োজন হয়। এখন দেখো প্রশ্নে বলা আছে, যাদের কাছে সুভাষচন্দ্র পাল স্যারের বই আছে তারা এই ছোট অঙ্কটি দেখতে পারো। যে দেখো প্রশ্ন মতে লবণটির 40 গ্রাম পরিমাণ 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে 100 + 40 = 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজন আমাদের 40 গ্রাম লবণ, তাহলে 700 গ্রামে কত দরকার আছে, এটা আগে তোমার বের করতে হবে। এটা মূলত তোমার একটি সহজ কোশ্চেন অ্যান্সার। এখন হচ্ছে আমরা আমাদের যেটা মূল কোশ্চেন ছিল তাতে চলে যাই। দ্রাব্যতা নিচের কোনটির উপর নির্ভর করে না। দ্রাব্যতা নির্ভর করে হচ্ছে মোট 4টি জিনিসের উপর, এটি জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা একটা মনে রাখবো নেমোনিক্সের মাধ্যমে, তা হচ্ছে কি, তা হচ্ছে এনটিপি। এই এনটিপি কিন্তু ওই সেই এনটিপি না, এটা হচ্ছে আমাদের নেমোনিক্স বা মনে রাখার সেই এনটিপি। এই এনতে হচ্ছে, দেখো তোমরা এখানে আমরা যুক্ত করলাম কি, দ্রব, দ্রব যুক্ত করলাম না, দ্রব যুক্ত করলাম কোথায়, দ্রাবকে। তাহলে আমাদের লাগবে হচ্ছে তোমার দ্রবের প্রকৃতি, অর্থাৎ এই এনতে হচ্ছে নেচার। এখন এই নেচার কার কার হবে, যাকে আমি অ্যাড করলাম, যেখানে আমরা অ্যাড করলাম। এখন কাকে অ্যাড করলাম, আমরা অ্যাড করলাম হচ্ছে দ্রব, তার মানে নেচারটা হবে দ্রবের প্রকৃতি, আর কোথায় অ্যাড করলাম, দ্রাবকে, তাহলে এটা হবে আবার দ্রাবক। অর্থাৎ দ্রব এবং দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে হচ্ছে তোমার এই দ্রাব্যতা কতটুকু হবে কিংবা হবে না। কারণ তোমরা জানো যে সকল কিছু কিন্তু সকল কিছুতে দ্রাব্যতা হয় না বা দ্রবীভূত হয় না। যেমন দেখো অজৈব দ্রব অজৈব দ্রাবকে এবং জৈব দ্রব জৈব দ্রাবকেই কিন্তু শুধুমাত্র দ্রবীভূত হয়। যেমন যদি আমরা দেখি যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড মনে করে সোডিয়াম ক্লোরাইড কি একটা দ্রব। এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু পানিতে, যদি পানি আমাদের দ্রাবক হয় সেই পানিতে কিন্তু খুব সুন্দর করে দ্রবীভূত হবে। কিন্তু যদি আমরা সোডিয়াম ক্লোরাইডকে কেরোসিনে রাখি তাহলে কিন্তু তা দ্রবীভূত হবে না। তো এটাই মনে করো তোমার সেই নেচার বা প্রকৃতি। এখন দেখো নেচার কার কার হবে, দ্রব এবং দ্রাবক, কখনো কিন্তু দ্রবণের বলবা না, কারণ দ্রবণের ক্ষেত্রে দ্রবণের কিন্তু এখানে কোনো ভূমিকাই নেই, সব ভূমিকা হচ্ছে আমাদের এই দ্রাবক এবং এই দ্রবের। তো এই যে দেখো দ্রাবকের প্রকৃতি চেঞ্জ হয়ে গেল, যখন আমরা পানি নিলাম দ্রাবক হিসাবে তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড খুব ভালোভাবে দ্রবীভূত হয়ে গেল, কিন্তু যখন আমরা দ্রাবক হিসেবে নিলাম কেরোসিন তখন কিন্তু সেই সোডিয়াম ক্লোরাইড তথা আমাদের এই দ্রব দ্রবীভূত হতে ব্যর্থ হয়ে যায়। এখন দেখো দ্রাব্যতার উপর দ্রবের প্রকৃতির প্রভাব রয়েছে। দ্রবের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে, অর্থাৎ একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রব সমান পরিমাণে দ্রবীভূত হয় না। যেমন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 মিলিলিটার পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে খুব সুন্দরভাবে। যদি তুমি মনে করো তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি যদি 38
গ্রাম সোডিয়াম ক্লোরাইড নাও 100 গ্রাম মানে 100 মিলিলিটার পানিতে, তাহলে কিন্তু তা দ্রবীভূত হবে না, কিছু পরিমাণ মনে করো তোমার অতক্ষিপ্ত হয়ে যেতে পারে। তো মনে করো তোমার এগুলো হচ্ছে তোমার দ্রবের প্রকৃতি। এবং দেখো এখানে এন দিয়ে আমি পেয়ে গেলাম কি দ্রব এবং দ্রাবকের নেচার বা প্রকৃতি। এরপর টিতে কি, টিতে হচ্ছে টেম্পারেচার, আর পিতে হচ্ছে প্রেসার। অর্থাৎ এই চারটি জিনিস, এখানে এন দিয়ে দুটি, টি দিয়ে একটি আর পি দিয়ে একটি, এই চারটি জিনিসের ভূমিকায় রয়েছে হচ্ছে আমাদের এই দ্রাব্যতার উপর। দ্রাব্যতা প্রধানত হচ্ছে এই চারটি নিয়ামকের উপর ভিত্তি করেই তোমার মনে করো চলে। তো এখান থেকে তোমার এই দ্রাব্যতা থেকে আর তেমন কিছু পড়ার নেই। এখন আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করব। 20 নং কোশ্চেন ছিল হচ্ছে নিচের কোনটিকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধন করা হয় না। এখন আমরা আগে একটু দেখে নিয়েছি ঊর্ধ্বপাতন জিনিসটা আসলে কি। মনে করো এটি একটি সলিড বা কঠিন, আমরা এখন এই কঠিনটিকে তাপ দিলাম বা তাপ প্রয়োগ করলাম, তাহলে এখন এই কঠিনটি বা সলিড যে ছিল এস দিয়ে দেখলাম আমরা, এই সলিডকে আমরা হিট প্রদান করলাম বা তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এই কঠিনটি তরলে পরিণত হলো না, তরলে পরিণত না হয়ে তা সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেল। এবং পরবর্তীতে আমরা এই বাষ্পটিকে আবার মনে করো শীতলীকরণ করলাম, তখন তা তরলে পরিণত না হয়ে আবার সেই সলিডের রূপ ধারণ করলো। অর্থাৎ যাত্রাপথে তা কখনোই লিকুইড বা তরল হলো না। এই যে এটি একটি প্রক্রিয়া বা এটি একটি পাতন প্রণালী, তাই হচ্ছে কি ঊর্ধ্বপাতন। এখন এই ঊর্ধ্বপাতনে কোন কোন পদার্থগুলোকে আমরা এভাবে ইউজ করব, তার জন্য একটি নেমোনিক্স, এটা তোমরা 1-2 বার পড়লে বা 1-2 বার লিখলেই আশা করি মনে রাখতে পারবে। দেখো তা হচ্ছে কি, তা হচ্ছে নাফি নিষাদকে নিয়ে জয়ের বাড়িতে আয়। এখন দেখো এই নাফি, নাফি হচ্ছে কি নেপথলিন বা নেপথলিন, এটা হচ্ছে নাফি। নিষাদ, নিষাদ হচ্ছে কি নিষাদল, নিষাদলকে আবার লেখা যায় এইভাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কি নিষাদল। নিষাদ কে, এই কতে হচ্ছে কর্পূর, তার মানে কি দাঁড়ালো নেপথলিন নিষাদল কর্পূর কে নিয়ে দিয়ে কিছু নেই। তারপর তোমার জয়ের, জয় হচ্ছে কি বেনজয়িক অ্যাসিড, জয় থেকে বেনজয়িক। তারপরে বাড়িতে আয়, এই আয়তে হচ্ছে আয়োডিন। তো দেখো এখানে কয়টি দাঁড়ালো, 5টি নাম, নেপথলিন, নিষাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কি এই কতে হচ্ছে কি কর্পূর, তারপর জয়তে হচ্ছে বেনজয়িক অ্যাসিড এবং সবশেষ আয়তে হচ্ছে আয়োডিন। এতটুকু জানাই খুবই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বপাতন টপিক থেকে। আমরা এরপর নেক্সট কোশ্চেনের আলোচনা করব। এখন আমরা 21 নং কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। 21 নং কোশ্চেন ছিল প্রকৃতিতে কার্বনের আইসোটোপ রয়েছে কতটি। কার্বনের আইসোটোপ বলার আগে আমরা একবার শুরু থেকে শুরু করে আইসোটোপগুলিকে জেনে নিই, যেগুলো আমাদের জানতে হবে ভর্তি পরীক্ষার জন্য। তো আমরা প্রথমে আলোচনা করব হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে। বলো হাইড্রোজেনের আইসোটোপ কয়টি রয়েছে? 3টি। এটি সবাই জানে, কিন্তু তাও এটি ভর্তি পরীক্ষায় চলে আসে মাঝে মধ্যে। তো দেখো 3টির মধ্যে কি কি রয়েছে। প্রথমে রয়েছে হচ্ছে প্রোটিয়াম, তারপর রয়েছে ডিউটেরিয়াম, তারপর রয়েছে কি, তারপর রয়েছে হচ্ছে ট্রিটিয়াম। এগুলো হচ্ছে তোমার যথাক্রমে হাইড্রোজেনের 3টি আইসোটোপ। এখন আমরা আলোচনা করব কার্বনের আইসোটোপ নিয়ে। কার্বনেরও রয়েছে 3টি আইসোটোপ। এই 3টি হচ্ছে কার্বনের নিজস্ব আইসোটোপ। তারপর হচ্ছে অক্সিজেনেরও আইসোটোপ রয়েছে। অক্সিজেনের আইসোটোপ কয়টি? 3টি। তা হচ্ছে এটি হচ্ছে, এই 3টি হচ্ছে অক্সিজেনের নিজস্ব আইসোটোপ। তারপরে ফসফরাস, এই ফসফরাসে রয়েছে 2টি আইসোটোপ। সেই 2টি হচ্ছে 3115p আর হচ্ছে 3215p। ক্লোরিনের রয়েছে 2টি আইসোটোপ। ক্লোরিনের আইসোটোপ রয়েছে 2টি, তা হচ্ছে 3517Cl এবং 3717Cl। ক্রোমিয়ামের রয়েছে 2টি আইসোটোপ এবং আয়োডিনের রয়েছে 3টি আইসোটোপ। এগুলো জানতে হবে। তবে এর মধ্যে এই প্রথম 3টি আইসোটোপগুলি জানাই খুবই গুরুত্বপূর্ণ। আইসোটোপ, আইসোবার, আইসোমার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা
করা হয়েছে অন্য একটি ভিডিওতে, তোমরা দেখে নিও যদি তোমাদের সময় থাকে তাহলে। আর আইসোটোপ টপিক থেকে আর তেমন কোনো কিছু পড়ার নেই। আবার এরকম কোশ্চেন আসতে পারে ভর্তি পরীক্ষায় যে দিয়ে দিল নিচের কোনগুলো পরস্পরের আইসোটোপ বা কোনগুলি পরস্পরের আইসোটোন এর উদাহরণ। দেখা দিল উদাহরণ দিয়ে দিল যে এরকম, তোমাদের একটু দেখাই এই টপিক থেকে আর কিভাবে আসতে পারে কোশ্চেনটি। মনে করো দিয়ে দিল এটা আইসোটোপ রিলেটেডই টপিক, আইসোটোন হতে পারে, আইসো 12 হতে পারে, আইসো 12 হতে পারে। তো তোমার বলবে যে এটা কি অ্যান্সার হয়। দিয়ে দিল 14 6 কার্বন ও 16 8 অক্সিজেন। এই যে কোশ্চেনটি করলাম আমরা, এরা পরস্পরের কি, এরা পরস্পরের কি আইসোমার, আইসোটোন, আইসোবার নাকি আইসোটোপ? তোমরা কমেন্টে এই অ্যান্সারটি জানিয়ে দাও যে এটি কি হবে। আমরা এরপর 22 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। 22 নং কোশ্চেন ছিল হচ্ছে স্বাস্থ্যের প্রতি রাসায়নিক দ্রব্য পটাশিয়াম আয়োডাইড এর প্রতিক্রিয়া নয় নিচের কোনটি? এটি হচ্ছে তোমার ল্যাবরেটরির ব্যবহারে যে অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায়টি, তার একটি চার্ট বা একটি ছক থেকে এই কোশ্চেনটি করা। এই ছকটি মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন রাসায়নিক পদার্থ স্বাস্থ্যের প্রতি কীরকম প্রভাব ফেলে। যেরকম মনে করো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কী হতে পারে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কী হতে পারে, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কী হতে পারে। তোমরা একবারে মূল 1-2টি করে লাইন এগুলো থেকে পড়ে ফেলবে। বা কোস্টিক সোডার ক্ষেত্রে কী হতে পারে, যেমন 30 সেকেন্ডের মধ্যে মনে করো চোখকে অন্ধ করে দিতে পারে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বা লিকার অ্যামোনিয়া, তোমার এগুলো কি কি কার কি ভূমিকা, ক্লোরোফর্ম কি করবে, সাবান ডিটারজেন্টের স্বাস্থ্যের প্রতি কি বিরূপ প্রভাব, এগুলো পড়ে ফেলবে। তো মনে করো কোস্টিক সোডা, কোস্টিক সোডা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মনে করো তোমার চোখে প্রবেশ করে তাহলে চোখকে সে 30 সেকেন্ডের মধ্যেই অন্ধ করে দিতে সক্ষম। তারপর দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট পেতে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা শতভাগ। তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাতেও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমি যে কোশ্চেন করেছিলাম তা ছিল হচ্ছে পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ KI। এটি হচ্ছে শরীরে প্রবেশ করলে রক্ত শূন্যতা তৈরি করবে, অর্থাৎ তোমার দেহে তখন ব্লাড কোনোভাবে মানে তোমার উৎপন্ন হতে ব্যর্থ হবে, অথবা মনে করো তোমার ব্লাড দেহ থেকে বের হয়ে যাবে। তারপর তোমার ওজন কমে যাবে, ওয়েট লস হবে এবং অবসাদ প্রবণতা সৃষ্টি হবে, তো তোমার কাজ করতে ভালো লাগবে না। তো এরকম করে এই যে তোমার রাসায়নিক পদার্থগুলো রয়েছে তাদের মূল যেই জিনিসগুলো রয়েছে বা তাদের স্বাস্থ্যের প্রতি কী প্রতিক্রিয়া তা তোমরা পড়ে ফেলবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করব। 23 নং কোশ্চেন ছিল হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে ব্যতিক্রম দেখা নিচের কোন মৌলটি? এই কোশ্চেনটি মেডিকেল প্লাস ভার্সিটি দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যান্সার হবে হচ্ছে কপার এবং ক্রোমিয়াম। এই কপার এবং ক্রোমিয়াম বাদেও আরও কিছু মৌল রয়েছে যেগুলো এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়, যেমন তোমার সিলভার, তারপর তোমার হচ্ছে ল্যান্থানাইট, তারপর হচ্ছে অ্যাক্টিনিয়াম, এগুলো। এখন কেন এগুলো এরকম ব্যতিক্রম দেখাচ্ছে, কেন তারা স্বাভাবিক নিয়মে তাদের অরবিটালগুলো বা তাদের এই ইলেকট্রনগুলো তোমার মনে করো তোমার ঠিক জায়গায় তোমার বসছে না, কিন্তু না বসে অন্য একটি অরবিটালে চলে যাচ্ছে, কেন যাচ্ছে, কেন? এটির উত্তর হচ্ছে তোমার এখানে একটি নোট তোমরা লিখে রাখতে পারো যে পরমাণু সবসময় সর্বনিম্ন স্থিতিশীল শক্তি অবস্থায় অবস্থান করতে চায়। তোমার আমার যেরকম স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে, পরমাণুরও একটি ইচ্ছা শক্তির না থাকলেও তারা কি একটি ইচ্ছা প্রকাশ করতে পারে স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মে। তা কি পরমাণু সবসময় সর্বনিম্ন স্থিতিশীল শক্তি অবস্থায় অবস্থান করতে চায়। এখন এই স্থিতিশীল শক্তি বলতে কি বোঝাচ্ছে তা আমরা একটু দেখে নেব। মনে করো যদি আমরা কপারের একটি স্বাভাবিক মনে করো তার কোনো ব্যতিক্রম বিহীনভাবে যদি একটি ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে তা হবে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 2 4 10 12
18 19 20 29। দেখো এটা কিন্তু তার ব্যতিক্রম হওয়ার আগে, যখন সে নর্মালি সবাই যেভাবে লাইফ লিড করে সেইভাবে সে নর্মালি যখন ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে তখন কিন্তু 1s2 2s2 2p6 3p6 3d9 4s2 এইভাবে সে ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারতো, কিন্তু না, পরমাণুর একটি নিজস্ব ইচ্ছা রয়েছে। পরমাণুর সেই নিজস্ব ইচ্ছাটা কি? তা হচ্ছে পরমাণু সবসময় চায় সর্বনিম্ন স্থিতিশীল শক্তি অবস্থায় থাকতে। এখন দেখো সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে এই দেখো 3d9 4s2, এখানে 3d কিন্তু অর্ধপূর্ণ বা পরিপূর্ণ একটিও নয়, তা কি আংশিক পূর্ণ। এই আংশিক পূর্ণ অবস্থা কিন্তু কোনো পরমাণু থাকতে চায় না, সে সবসময় চায় তার অরবিটাল হোক অর্ধপূর্ণ বা পরিপূর্ণ পূর্ণ, কারণ যখন তার এই অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণভাবে পূর্ণ হবে তখনই সে তার সেই ইচ্ছাটাকে পূর্ণ করতে সক্ষম হবে। দেখো আবার দেখো 4s, এটা কিন্তু পরিপূর্ণ, কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ বা অর্ধপূর্ণ নয়, তাই সে তার ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম নিয়ে আসবে। তার সেই ব্যতিক্রম কি হবে? সে এখানে 3d10, এখান থেকে একটি ইলেকট্রন এখানে চলে যাবে 3d10 4s1। এবার দেখো এবার কিন্তু দুটির ক্ষেত্রেই কিন্তু আমাদের সেই যে বললাম শর্ত তা কিন্তু পূর্ণ হচ্ছে। এই ডি অরবিটাল কিন্তু তখন পরিপূর্ণ হয়ে গেল, তার মানে সে স্থিতিশীল হয়ে গেল, এবং 4s হয়ে গেল অর্ধপূর্ণ। এই দুটাই কিন্তু মনে করো যে তোমার তার এই স্থিতিশীল শক্তি অবস্থায় অবস্থান করার সবচেয়ে বড় কারণ। তার মানে স্থিতিশীল অবস্থায় কখন থাকতে পারবো আমরা? যখন আমাদের হাফ পূর্ণ হবে অরবিটাল, অথবা যখন পরিপূর্ণভাবে পূর্ণ হবে। এখানে কিন্তু এটার মনে করো যে তোমার হাফ অরবিটাল পূর্ণ হলো এবং এটার কিন্তু পরিপূর্ণভাবে সে পূর্ণ হলো। এস অরবিটালে তোমার জানা যে দুইটি ইলেকট্রন থাকতে পারে, পিতে থাকতে পারে কয়টি? 6টি, ডিতে থাকতে পারে কয়টি? 10টি, আর এফে থাকতে পারে কয়টি? 14টি করে। তো এখন এগুলো হচ্ছে 2 6 10 14, এগুলো হচ্ছে তাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার অরবিটালের ক্ষেত্রে আর কি। তো এখন যদি এস এর ক্ষেত্রে যদি মনে করো 2 হয় তখন হচ্ছে সেটা অরবিটাল পরিপূর্ণ, আর যদি এস হয় 1 তার মানে কি এটা হচ্ছে অর্ধপূর্ণ। পি এর ক্ষেত্রে এরকম ভাবে যদি 3 হয় তাহলে তা হচ্ছে অর্ধপূর্ণ, আর যদি 6 হয় তাহলে তা হচ্ছে পরিপূর্ণ, আর যদি পি এর ক্ষেত্রে যদি মনে করো 4 হয় তাহলে তা হচ্ছে আংশিক পূর্ণ। আর এটাই হচ্ছে এখানের মূল থিম, যে কোনো পরমাণু চায় না যে সে আংশিক কিছু পাক, সে হয় পাবে অর্ধ বা অর্ধ চায় সে, আর না হলে সে চায় হচ্ছে পরিপূর্ণ থাকতে। তো এই জন্যই এরকম কিছু পরমাণুতে যেমন কপার, ক্রোমিয়াম, তারপরে মনে করো তোমার সিলভার, এগুলোর ক্ষেত্রে তারা নিজেরাই একটু পরিবর্তন করে তাদেরকে স্থিতিশীল করে ফেলে। এটাই হচ্ছে এই 23 নং কোশ্চেনের মূল ব্যাখ্যা। আমরা এরপর 24 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। 24 নং প্রশ্ন ছিল হচ্ছে ইলেকট্রনের দ্বৈত ধর্ম, অর্থাৎ ইলেকট্রনের যে দুই ধরনের ধর্ম দেখা যায়, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এটি যা আছে এটি প্রথম কে প্রস্তাবনা করেন? এখন আমাদের এই কোশ্চেনে আলোচনা করার আগে আমি একটা টিপস দিব, যে তুমি তোমার এই বইগুলোর যেখানে যেখানে পাবে যে এই বিজ্ঞানী এই জিনিসটার ধারণা দিয়েছেন বা প্রস্তাবনা দিয়েছেন, এটি কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এখন দেখো এই যে দ্বৈত ধর্মের ধারণা দেওয়া, এই ধারণা কে দেন? এই ধারণা দেন হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি। এই ডি ব্রগলি 1924 সালে তার এই ইলেকট্রনের কণা এবং তরঙ্গ, ইলেকট্রন যে একটা কণা বা পার্টিকেল এবং তার যে একটা তরঙ্গ ধর্ম রয়েছে তা সে প্রস্তাবনা করেন। আর এই ইলেকট্রনের তরঙ্গ যে ধর্ম রয়েছে এটির উপর ভিত্তি করে আমরা যে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে যে কিছু দেখি, একটা জিনিস কি রাখা আছে এখানটা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, সেই ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে আমাদের এই ডি ব্রগলির সমীকরণের যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম রয়েছে তাকে প্রয়োগ করে। এখন মনে করো তোমার আরো একটু জানতে হবে এখান থেকে, যে এই যে ইলেকট্রনের মনে করো একটা নীতি আছে যে অনিশ্চয়তা নীতি, এটা কে দেন? এটা হচ্ছে হাইজেনবার্গ। এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই নামটা জানতে হবে যে এই নীতিটা কে দিয়েছেন? হাইজেনবার্গ দিয়েছেন। এই নীতিটা আসলে কি? মনে করো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটার অবস্থান
সে কোথায় আছে এবং তার সুনির্দিষ্ট পরিমাণ ভরবেগ একই সময়ে নির্ণয় করা অসম্ভব। আমি একটা এক্সাম্পল দিই, ইলেকট্রন দিয়ে নয়, মানুষ দিয়ে। মনে করো সে একজন মানুষ, সে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি মনে করো চেষ্টা করলাম যে একটি নির্দিষ্ট সময় তার অবস্থান এবং ভরবেগ নির্ধারণ করব বা নির্ণয় করব, কিন্তু পারবো না। কারণ কি? কারণ এই মানুষটা কিন্তু বললেন কিন্তু আগে গতিশীল, সে তখন চলে যাবে কোথায়? এখানে। কিন্তু আমি দেখা গেল ভরবেগ তৈরি করলাম এটার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু এক হলো না। এখানে তাই বলা হচ্ছে যে যদি কোনো কিছু, বা মনে করো আমি যদি এখন হেঁটে চলে যাই এরকম থেকে, তাহলে কিন্তু তোমরা আমার এই ভরবেগ একই সময়ে সম্পূর্ণ বিশুদ্ধভাবে পাবে না। কিছু কিছু সময় কিন্তু এটা অনিশ্চয়তা হয়ে যাবে বা পারবে না বের করতে। তো এটাই বলা হয়েছে, যদি কোনো গতিশীল বস্তু বা কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, মনে করো তুমি এখানে আছো, তাহলে কিন্তু তোমার সেই ভরবেগটা সম্পূর্ণভাবে, তখন এই ভরবেগ নির্ণয় অনিশ্চিত, কারণ তুমি কিন্তু গতিশীল। তুমি যদি স্থির থাকতে, তাহলে কিন্তু আমি তোমার অবস্থান এবং ভরবেগ সহজেই নির্ধারণ করতে পারতাম যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ভর এবং বেগ এত। কিন্তু তুমি গতিশীল, সাথে আমি তোমার মনে করো তোমার এই ভরবেগ তা কিন্তু মাপ করতে পারবো না। আবার ওই কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব যদি হয়েও যায়, তাহলে তোমার যে অবস্থান যে কোথায় তা কিন্তু সঠিকভাবে নির্ধারণ করা যাবে না। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। কোয়ান্টাম তত্ত্ব কে দেন? কোয়ান্টাম তত্ত্ব দেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এরপর হচ্ছে তোমার জানতে হবে আরো যে এখান থেকে রিডবার্গ হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী নির্ণয়, এটা হচ্ছে আমরা কি দিয়ে করি? তারপর হচ্ছে রিডবার্গ ধ্রুবক এই RH এর মাধ্যমে। তারপর হচ্ছে স্বর্ণপাতে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসের উপস্থিতি আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। তারপর হচ্ছে বোসজন নীতিকার, পাউলির বোসজন নীতি। তারপর হচ্ছে E=mc² বা E=h²। এটি কার ধারণা? এটা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের ধারণা। তো মনে করো এইভাবে যার যে ধারণা বা যার যে প্রস্তাবনাগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তোমার কাছে, এবং সে অনুযায়ী একটি করে প্যারা বা একটি করে টপিক লেখা আছে, সেগুলোর ভিতরে খুব একটা পড়া দরকার নেই, কিন্তু উপরে নামগুলো এবং হেডিংগুলো কে দিয়েছে তা পড়তে হবে অবশ্যই। আমরা এখন সর্বশেষ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সবশেষ 25 নং কোশ্চেন ছিল হচ্ছে নিচের কোনটি কম্পোজিট কণিকা? এখন এই মনে করো তোমার কণিকাগুলো হচ্ছে মনে করো তোমার বলতে গেলে এক প্রকার কণা আর কি। তাহলে এখন এই কণিকাগুলো মধ্যে কিছু রয়েছে তোমার স্থায়ী, কিছু অস্থায়ী, কিছু কম্পোজিট। এখন মূল কণিকাগুলোকে মনে করো তোমার দুই প্রকার বা তিন প্রকার। দুই প্রকার লেখা আছে হাজারিনাক স্যারের বইয়ে, তিন প্রকার লেখা আছে কবির স্যারের বইয়ে। এবার এই মূল কণিকাগুলো কি? মূল উপাদান স্বরূপ রূপে যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে বলা হয় হচ্ছে তোমার মূল কণিকা। এখন এর মধ্যে রয়েছে কিছু স্থায়ী, কিছু অস্থায়ী, কিছু কম্পোজিট। স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে মনে করো তোমার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ এগুলো স্থায়ীভাবে পরমাণুতে সবসময় বিদ্যমান থাকে। আর যেগুলো অস্থায়ী সেগুলো মনে করো কিছু সময় থাকতে পারে বা কিছু সময় না থাকতে পারে বা একেবারে নাও থাকতে পারে, এর কোনো সমস্যা নেই। কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এরা অবশ্যই থাকবে, কারণ হচ্ছে কি এরা স্থায়ী মূল কণিকা। কম্পোজিট কণিকা রয়েছে হচ্ছে তোমার দুটি। এগুলো কম্পোজিট কি কি রয়েছে মনে রাখবো হচ্ছে AD, এটা দিয়ে AD। এতে হচ্ছে আলফা কণিকা, ডিতে হচ্ছে ডিউটেরন কণা। এই আলফার সংকেতটা মনে রাখবে, আলফা হচ্ছে কি 4/2 4 হিলিয়াম 2+, এটা হচ্ছে আলফা এর সংকেত সেটা। এখন তোমার যদি মনে করো কম্পোজিট কণিকা এবং স্থায়ী কণিকার উদাহরণগুলো মনে রাখতে পারো, তাহলে অস্থায়ী মূল কণিকা বা অস্থায়ী কণিকাগুলোর উদাহরণ মনে রাখা তোমার জন্য সহজ হয়ে যাবে। তাও আমি একটু বলে দিচ্ছি সেগুলো কি কি। সেগুলো হচ্ছে মনে করো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন,
পজিট্রন, পজিট্রিনো, মেসন, বোসন, পাইন, মিওন। এগুলো হচ্ছে পরমাণুর অস্থায়ী মূল কণিকা। এগুলো হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে কম্পোজিট। স্থায়ী কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট হচ্ছে তোমার আলফা কণিকা বা আলফা কণা এবং ডিউটেরন কণা। এতক্ষণ আমরা 1 নং থেকে 25 নং পর্যন্ত কোশ্চেন অ্যান্সার, বিশ্লেষণ, টিপস ট্রিক্স নিয়ে আলোচনা করলাম। তোমাদের কোনো টপিক বুঝতে সমস্যা হলে তা তোমরা জানিয়ে দাও কমেন্টে, তাহলে আমি ইনশাল্লাহ সেইটার উপরেই ভিডিও করার চেষ্টা করব। এবং তোমরা ডিসক্রিপশনে দেওয়া সেই গ্রুপে জয়েন হয়ে যাও এবং পরীক্ষা দিতে থাকো ভালো মতো। বেস্ট অফ লাক সবাইকে।